আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল কলেজ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রভাষক আমি লাভলি ইয়াসমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঠিকমতো পড়াশোনা করছো। আমি আজ তোমাদের প্রথম পত্রের অধ্যায় 7 মান ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। যেহেতু তোমাদের আমি আগেও বলেছি, একটা কথা বারবার রিপিট করছি যাতে তোমাদের মেধায় মেমোরিতে সবসময় থাকে যে ম্যাম তো একটা কথা বলেছে, প্রায় বলতেছে প্রত্যেকটা ক্লাসে, ভিডিও ক্লাসে আমি বারবার এক কথাই করছি যে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন খুব ভালো মতো পড়বে। জ্ঞানমূলক প্রশ্ন পড়লে তোমরা যেমন আমাদের সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন পড়লে বা লাইন পড়লে তোমাদের সর্বদিক দিয়ে উপকৃত হবে। যেমন তোমাদের নৈর্ব্যক্তিক কোর্সের এমসিকিউ যেটা বলে সেটা তোমরা অ্যান্সার করতে পারবে লাইন পড়লে, এবং জ্ঞানমূলক পড়লে তোমাদের সৃজনশীল যে ক খ গ ঘ 4টা অপশন থাকে, সৃজনশীলের 4টা অপশন থাকে। ক তে জ্ঞানমূলক, খতে অনুধাবন, 3তে তোমাদের সৃজনশীলের প্রশ্ন থাকে কি বা কে বা কারা কখন কিভাবে, এবং লাস্ট তার বিশ্লেষণ বা ব্যাখ্যা থাকে। আচ্ছা, যাই হোক, এখন জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি মূল অ্যান্সারটার যদি মূল কথাটাই না জানো তাহলে তোমাদের সেটা পড়ে কি লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ তোমরা সৃজনশীল প্রশ্ন দিতে চাইলে তোমাদেরকে অবশ্যই জ্ঞানমূলক এবং মূল কথাটা জানতে হবে, সংজ্ঞায়িত অর্থগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, আজকে আমি মান ব্যবস্থাপনা অধ্যায় 7 মান ব্যবস্থাপনা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমত রয়েছে আমাদের মান কি। মান যে কোনো পণ্য কিনতে হলে তার অনেকেই কাস্টমার আছেন যে উৎপাদনকারী যখন উৎপাদন করে তাকে নির্দিষ্টভাবে তার পণ্যের মান ঠিক রেখে তারপর পণ্যটা উৎপাদন করতে হয়। তাই মানটা অনেক ক্রেতারা আছে কি করে, মানের দিকে খেয়াল রাখে বেশি। তার কতটা দাম ধরলো, কতটা কি হলো, সেই আয় ব্যয়ের দিকে খেয়াল না দেখে দেখে যে পণ্যটির মানটা খুব ভালো, সেই পণ্যটি সে কিনতে উৎসাহ বোধ করে। আচ্ছা, এখন আমি আলোচনা করব হচ্ছে মান কি। মান হচ্ছে ক্রেতাদের প্রত্যাশা পূরণে, যেটা প্রত্যাশা করছে একটা ক্রেতা। তুমি যখন প্রত্যাশা করো যে আমি একটা ভালো রেজাল্ট করব, সেই অনুযায়ী তোমার কি করতে হবে, পড়তে হবে। না হলে তুমি কিভাবে ভালো রেজাল্ট করবে, সেটাই একটা ডিপলিভাবে চিন্তা ভাবনা করে যেন ভবিষ্যতে ভালো দিক অর্জন করা যায় সেদিকে লক্ষ্য রেখে আমার পড়তে হবে। তাই একটা পণ্য কিনলে সহজেই যাতে পণ্যের মানটা আমার ভালো থাকলে পণ্যের আকার আকৃতি গুণাগুণ দেখে, রং রূপ দেখে সে মানটার দিকে খেয়াল রেখে ক্রেতা কি করেন, পণ্যটি কিনেন। সব ক্রেতা এক নয়, অনেক ক্রেতা আবার মানের দিকে অতটা খেয়াল করে না। আচ্ছা, দেখেন, ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান। মোট কথা আমি একটু আগে বললাম, ক্রেতাদের প্রত্যাশা পূরণে যে পণ্যের সক্ষমতা থাকে সেটাকে বলা হয় মান। তারপর নেক্সট হচ্ছে মান ব্যবস্থাপনা কি। মান ব্যবস্থাপনা হচ্ছে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান যেটা চাচ্ছে, ভোক্তারা যেটা চাচ্ছে, তার কী ধরনের পণ্য দরকার, সেই পণ্যের ভোক্তাদের সেই প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকেই মান ব্যবস্থাপনা বলে। তাহলে কি হলো, ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী যেটা প্রত্যাশা করছে পণ্যের মান সংরক্ষণ এবং মান উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে। নেক্সট হচ্ছে মান নিয়ন্ত্রণ। মান ব্যবস্থাপনাটা বুঝলাম, পণ্যের মান সংরক্ষণ, উন্নয়ন, কার্যকারিতাকেই বলা হয় মান ব্যবস্থাপনা। এবং মান নিয়ন্ত্রণটা কি, নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা। ঠিক আছে, দেখেন পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা। ওই যে ভোক্তারা যেটা প্রত্যাশা করেছে পণ্যের মান কীরকম হবে, পণ্যের মানের উন্নয়ন সংরক্ষণ কীরকম হবে, যেটা প্রত্যাশা করছে সেই অনুযায়ী, মানে পূর্বে যে পরিকল্পনা করে যে উৎপাদনকারী উৎপাদন করেন পণ্য, সেটার কি করা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের সাথে বর্তমান কাজের কোনো অমিল
লক্ষ্য করা গেলে তা সংশোধন করে, মনে করো কোনো পূর্ব নির্ধারিত হয়েছে যেভাবে উৎপাদনকারী তার যে মানটা অনুযায়ী পণ্য উৎপাদন করবে সেটা পর্যবেক্ষণ করে দেখবো ওটা ঠিক আছে কিনা, এবং বর্তমানে কাজের সাথে সেটার সাথে কোনো অমিল পাওয়া যাচ্ছে কিনা, যদি কোনো সমস্যা পাওয়া যায় সেটা সমাধানের ব্যবস্থা করে, সামগ্রিক প্রক্রিয়াই হলো সেই ব্যবস্থা করে, সংশোধনের ব্যবস্থা করে, সমাধান করে সেটা সামগ্রিক মানে সর্বদিক দিয়ে সেই প্রক্রিয়াকেই বলা হয় মান নিয়ন্ত্রণ। ঠিক আছে, তারপর আসেন সংকটময় পথ পদ্ধতি কি? সংকটময় পথ পদ্ধতি হচ্ছে কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মোটা কালিতে একটা কাজ আরেকটার সাথে সংযোগ স্থাপন করলে যে পথের সৃষ্টি হয় তাকে বলা হয় সংকটময় পথ পদ্ধতি। বোঝা গেল সংকটময় পথ পদ্ধতি কি? একটা মোটা কালো দাগ, যেমন আমি এই যে সাইন পেন দিয়ে আন্ডারলাইন করে দিলাম, এটা একটা মোটা কালি যে এইখানে কোনো সমস্যা আছে, সেই কোনো কাজের শুরু থেকেই যদি শেষ পর্যন্ত যে এই কাজ থেকে এই কাজ পর্যন্ত একটা মোটা কালি থাকে, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যে মোটা কালিতে একটা কাজ আরেকটা কাজের সাথে সংযোগ হয়েছে স্থাপন করলে সে পথের সৃষ্টি হয়, যে পথের সৃষ্টি হয় তাকে বলা হয় সংকটময় পথ পদ্ধতি। ঠিক আছে, নেক্সট আসেন পার্ট কি? পার্ট PART একটা অংশ। পার্ট হচ্ছে, দেখো, যে পদ্ধতিতে প্রতিষ্ঠানে কোনো কাজ কখন শুরু হবে, এবং কখন শেষ হবে তার নির্দিষ্ট পূর্ব গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে সংকটময় পথ নির্দেশক পূর্বক ওই কাজ সম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করাই হচ্ছে পার্ট। মানে একটা কাজ কখন শুরু হবে, কিভাবে শুরু হবে, সেটার মধ্যে মোটা কালির যে নির্দেশক পূর্বক মানে সংকটময় পথ সংযোজিত হয় সেরূপ কোনো কার্যাবলীকে বলা হয় পার্ট। ঠিক আছে, তারপর দেখেন বেঞ্চ মার্কিং কি? বেঞ্চ মার্কিং আমরা অনেক সময় দেখি, বিশেষ করে প্রেসক্রিপশন, ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশনের রিপোর্ট লিখে দিচ্ছে বা কী ওষুধপত্র করছে, তখন আমরা একটা অ্যাটাচ করার জন্য আমাদের বেঞ্চ মার্কিং করার জন্য যে পদ্ধতি আলোচনা করা হয়। দেখেন, বেঞ্চ মার্কিং হচ্ছে যে ফার্মটি বাজারে নেতৃত্ব দান করে সেই ফার্মের পণ্য, সেবা ও প্রক্রিয়া পরিমাপের ধারাবাহিক ও পদ্ধতিগত প্রক্রিয়া হলো বেঞ্চ মার্কিং। আচ্ছা, তারপর লাস্টে হলো নেক্সট হলো প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়। আমরা নিবারণ ব্যয় কি বা প্রতিরোধমূলক কি একই কথা, যেটা দূর করা হচ্ছে নিবারণ ব্যয় এবং প্রতিরোধমূলক ব্যয়। এটা হচ্ছে কোনো পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বে তা রোধের জন্য যে ব্যয় করা হয় তাকে বলা হয় প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়। ঠিক আছে, মানে শুরুতেই যদি আমাদের সমস্যা দেখা হয় তা সংশোধন করার জন্য যে ব্যয়টা হয়, প্রথমত আমাদের সমস্যা হলে প্রথমে আমরা সমাধান করে ফেলবো, সেই সমাধানের জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়। আচ্ছা, মূল্যায়ন ব্যয় কি? উৎপাদন কার্যের একটি উদ্ঘাটনের লক্ষ্যে উৎপাদন কার্যের ত্রুটি উদ্ঘাটনের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়া মূল্যায়নের জন্য, মানে ত্রুটিটা কি সেটা তুমি যদি নাই জানো, তাহলে উদ্ঘাটন যদি নাই করো সেটা সমাধান করবা কিভাবে? তাহলে কি করতে হবে? উৎপাদন যখন করবে তখন ত্রুটি উদ্ঘাটনের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়া মূল্যায়নের জন্য যে ব্যয় হয়, ত্রুটিটা উদ্ঘাটন করার জন্য জানার জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। আচ্ছা, পণ্য পুনঃনকশাকরণ ব্যয় কি? পণ্যটা যখন দেখবা উৎপাদনের পরে যে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যটি উৎপাদিত হয় নাই, তখন আবার তাকে আবার কি করতে হবে? রিপেয়ার করতে হবে, সেটা আবার পূর্ণভাবে নকশা করে সেটা তৈরি করতে হবে। এটার জন্য যে ব্যয় করা হয় সেটাকে বলা হয় পণ্য নকশাকরণ ব্যয়। আচ্ছা, পুনর্বিন্যাস ব্যয়। পুনর্বিন্যাস কি?
বিন্যাসটা কি? এটা বিন্যাসটা কিন্তু ধ্বংস না। আমি আগেও তোমাদের বলেছি যখন আমাদের কলেজ খোলা ছিল, তোমরা বিন্যাসটা মনে করো কি বিন্যাস। বিন্যাসটা কি দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। একটা বিন্যাস হলো আপনার ধ্বংস, হ্যাঁ। এই বিন্যাসটা হচ্ছে আমাদের সাজানো, সাজানো গোছানো বা সুসজ্জিতকরণ। আরেকটা বিন্যাস আছে আপনার তালিবর্ষ, যেটা পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস হচ্ছে, এই বিন্যাসটা হচ্ছে সুসজ্জিতকরণ এবং তালিবর্ষ যখন, সেটা হলো ধ্বংস। এটা সবসময় মনে রাখবেন, ধ্বংস, ঠিক আছে, ধ্বংস করা। আচ্ছা, তাহলে আমাদের পুনর্বিন্যাস কি করতে হবে? সাজাতে হবে। আমাদের পণ্যটা একরূপ উৎপাদনের সময় যখন বিন্যাস করা হয়েছে, সেটা করার পরে আবার কি করতে হবে? তাকে আবারও বিন্যাস মানে সাজাতে হবে। সেটাকে বলা হয় পুনর্বিন্যাস। ব্যয়ের জন্য যে খরচগুলো করা হয়, সেটা পুনর্বিন্যাসের জন্য যে ব্যয় করা হয়, সেটাকে বলা হয় পুনর্বিন্যাস ব্যয়। পণ্য পুনর্নকশাকরণ ব্যয়। পণ্য পুনর্নকশাকরণ ব্যয় আমরা প্রথমত ওইটা আলোচনা করেছি। পণ্য পুনর্নকশা মানে কোনো প্রবলেম হলে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী যদি সেই পণ্যটা তৈরি না হয়, উৎপাদিত না হয়, সেটা আবার নকশা করার জন্য যে ব্যয়টা হয়, সেটাকে বলা হয় পণ্য পুনর্নকশাকরণ। প্রশিক্ষণ ব্যয়, কারণ কর্মীরা যখন কোনো কাজে দক্ষ নয়, তাকে হাতে খড়ি করার জন্য, তাকে হাতে নাতে শেখার জন্য যে ব্যয়টা করা হয়, সেটাকে বলা হয় প্রশিক্ষণ ব্যয়। অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতা ব্যয়। অভ্যন্তরীণ যে ভিতরে কতগুলো সমস্যা থাকে, যেটা যেমন দেখো, পণ্য বা সেবা উৎপাদনের সময় নষ্ট হওয়া পণ্য ও উদ্ধারজনিত ব্যয়ই হলো উদ্ধারজনিত, মানে যে পণ্যটা নষ্ট হয়েছে সেটা উদ্ধার করার জন্য যে ব্যয়টা করা হয়, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতা ব্যয়। উৎপাদন ক্ষতি। উৎপাদনের সময় পণ্য পরিপূর্ণভাবে ধ্বংস হলে, একটু আগে বলেছি বিন্যাস, ঠিক আছে, তালিবর্ষ বিন্যাস ধ্বংস হলে সেটার জন্য যে ব্যয় করা হয়, সেটাকে বলা হয় উৎপাদন ক্ষতি, মানে যেটার জন্য ধ্বংস হয়ে থাকে। মোট কথা হচ্ছে, উৎপাদনের সময় পণ্য পরিপূর্ণভাবে ধ্বংস হলে যে ক্ষতি হয়, তাকে বলা হয় উৎপাদন ক্ষতি। পুনঃকার্য ব্যয়। যে কাজটা একবার করা হয়েছে, কাজটা করার পরে সফলতা পাওয়া যায়নি, কোনো সমস্যা হয়েছে, ত্রুটি হয়েছে, সেই কাজটা আবার করতে হবে, সেই কাজের জন্য যে ব্যয় করতে হয়, তাকে বলা হয় পুনঃকার্য ব্যয়। তারপর বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয় কি? ক্রেতা কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় উদ্ঘাটিত হয়, পণ্যটা গ্রহণ করেছে, গ্রহণের পরে যে সমস্যাটা উদ্ঘাটিত হয়েছে, সেটাকে বলা হয় ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয়। ব্যর্থতা বা বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয়। দেখো, ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি কি? একটা মোবাইল কিনলে সেটার কি ওয়ারেন্টি দেওয়া হলো, যে এই কয়েকদিনের ওয়ারেন্টি আপনাদের দেওয়া হলো। ওয়ারেন্টিটার আগে যদি কোনো প্রবলেম হয়, ওয়ারেন্টির আগে যদি ওয়ারেন্টির একটা কার্ড দেওয়া থাকে, আপনার বিশেষ করে মোবাইলে ওয়ারেন্টি দেওয়া থাকে, ওয়ারেন্টির যদি কার্ডটা যদি সেই সময়টার আগে আপনার মোবাইলটা নষ্ট হয়ে যায় বা করা যায়, সেটার পুরো দায়ভারটা আপনার সেই প্রতিষ্ঠান নিয়ে থাকবে, সেটাকে বলা হয় ওয়ারেন্টি। আমাদের কার্যক্ষেত্র, উৎপাদনকারীর কার্যক্ষেত্র, পণ্যক্ষেত্র সেরূপ হয়ে থাকে। মামলা ব্যয়। দেখেন, ক্রেতা পণ্য ব্যবহারের জনিত ক্ষতির কারণে, ক্রেতা পণ্যের যদি ক্রেতার ব্যবহৃত জনিত ক্ষতির কারণে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করলে, কোম্পানির পক্ষ থেকে যে পরিচালনার জন্য যে ব্যয় করা হয়, তাকে মামলা ব্যয় বলে। মোট কথা হচ্ছে, ক্রেতার ব্যবহারজনিত কোনো পণ্যের দ্বারা কোনো ক্ষতি হলে, সেই পক্ষে যদি কোনো সে মামলা করা হয়, সেটা প্রতিষ্ঠানের পরিচালকের যে ব্যয় করে থাকে, সেটাকে বলা হয় মামলা ব্যয়। মান নিশ্চিতকরণ কি? মান নিশ্চিতকরণ কি? যে উৎপাদনকারীকে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী যে পণ্য উৎপাদনের জন্য করা হয় এবং গবেষণার মাধ্যমে কোনো গবেষকের মাধ্যমে তা নিশ্চিত করা হয়, সেটাকে বলা হয় পণ্যের মান নিশ্চিতকরণ ব্যবস্থা, মান নিশ্চিতকরণ। সামগ্রিক
মান ব্যবস্থাপনা। সামগ্রিক কি সর্বদিক দিয়ে পণ্যের সর্বদিক দিয়ে তার মান অনুযায়ী ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী যে পণ্য উৎপাদন করা হয় সেটাকে বলা হয় পণ্যের মান নিশ্চিতকরণ ব্যবস্থা, পণ্যের মান ব্যবস্থাপনা করা হয়। আচ্ছা, ISO কি? ISO হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে কি ISO মিনিংটা আমি আপনাদের একটু, এটা আপনারা আগে থেকে জানেন, এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ ISOর এগুলার পূর্ণরূপগুলো বিশেষ করে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে বা নৈবেদিক প্রশ্নে এগুলো আসে। আমি দেখি ISO international organization for standard, standardization। দেখেন I ফর হলো ইন্টারন্যাশনাল, ও ফর এসটা আমরা এখানে ফর যেহেতু এখানে একটু উল্টাপাল্টা চেঞ্জিং হচ্ছে, বাট এটাই নিতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কিসের জন্য? স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে আইসোটা কি? একটা সনদ ব্যবসায়িকের জন্য যে একটা সনদ দেওয়া হয় সেটার নাম হচ্ছে ISO। বর্তমান মুক্ত বাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের হওয়া উচিত। বর্তমানে যেটা যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে, সেই যুগটা পালন করতে হবে, সেই তালের সাথে মিলতে হলে তাকে কি করতে হবে? আন্তর্জাতিক মানের হওয়া উচিত। ঠিক আছে, কারণ এক দেশের নির্ধারিত মান অন্য দেশের ক্রেতারা মেনে নিতে নাও পারে। এই সমস্যার সমাধানে ISO এক সেট মানদণ্ড উদ্বোধন করেছে যার নাম ISO। ঠিক আছে, এই সনদটা না থাকলে কি হয়? কারণ এক দেশের আমরা কথা বলে নিয়ে এক দেশে গালি আরেক দেশে বলি, যেটা আমরা অনবরত গালি হিসেবে জানি, কিন্তু অন্য দেশে তারা কি করছে? এটা অনবরত বলতেছে, তাদের বুলি এটা। ঠিক আছে, তাহলে আমাদের এক দেশের নির্ধারিত মান অন্য দেশের ক্রেতারা মেনে নিতে নাও পারে, সেজন্য এই ISO মানদণ্ডগুলো উদ্ভাবন করেছেন। ISO এর পূর্ণরূপটা কি? আমরা ISO এর পূর্ণরূপটি আরেকবার বলি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, তারপর দেখেন BSTI কি? এগুলোর পূর্ণরূপগুলো খুব সুন্দরভাবে করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে, নৈতিকও আসবে। BSTIটা কি? দেখেন BSTI এর পূর্ণরূপটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস STANDARDS standards and T for testing, testing institution, ঠিক আছে। তাহলে BSTI এর পূর্ণরূপটা কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আমরা একটু
বুঝলাম, আমরা ভাষা আবারও পড়বো, বারবার পড়বো। আমি অধ্যায় ভিত্তিক আগে আপনারা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়েন এবং বইয়ের 9 লাইনগুলো পড়েন, যেহেতু আমাদের এখন সীমিত আকারে সরকার সিলেবাস করেছেন, আমাদের পাশ করা তো খুব ভালো রেজাল্ট করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটু চেষ্টা করি যাতে আমাদের A+টা উঠাইতে পারি উৎপাদন ব্যবস্থাপনায়। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমি এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে আমি আপনাদের অধ্যায় 8 সম্পর্কে আলোচনা করব, জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর সম্পর্কে, এবং আমরা ক্লিয়ারলি এগুলো শেষ হলে, সাবজেক্টটা শেষ হলে সেকেন্ড পেপারে যাব। তারপর আমরা কি করব, সৃজনশীল আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে সৃজনশীলগুলো বুঝিয়ে আমরা পরীক্ষার মাধ্যমে আরও সহজভাবে তুলে ধরব, ঠিক আছে? তাহলে এই বলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।